আলাইকুম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের আরও একটা ব্লগে। আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের রান্নাবান্না শুরু করব। সব কিছু বের করেছি, তার ভিতরে আজকে যে রান্নাটা করব সেটা হচ্ছে সবার প্রিয় ইলিশ মাছ। ইলিশ মাছ যেমন সবার পছন্দ, আমারও অনেক পছন্দ। যেভাবেই রান্না করা হোক বা ভাজা হোক, আমার খুবই মজা লাগে। তো গতদিন দেখিয়েছিলাম যে বাংলাদেশি দোকান থেকে ইলিশ মাছ আনা হয়েছিল। একটা হচ্ছে আস্ত এইভাবে প্যাকেটে নিয়ে আসা হয়েছে, আরেকটা প্যাকেট আমরা পিস করে নিয়ে এসেছি। তো সেই পিসগুলা বের করেছি এখান থেকে। যে পিসগুলা আমি আজকে রান্না করব সেগুলো বের করে নিয়েছি অলরেডি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে ওরা মাছটা কেটে দেয়। যদিও বা আঁশটে ছাড়ানো থাকে না, ওটা একটু বাসায় ভিজিয়ে রেখে তারপর কষ্ট করে ছাড়িয়ে নিতে হয় আর কি। তারপরেও খুবই ভালো হয় যখন কেটে দেয় কেউ। তো যাই হোক, আমি মাছটা খুব সুন্দর করে পরিষ্কার করে এখানে হলুদ আর লবণ দিয়ে একটু ভেজে নিচ্ছি আর কি। আপনাদের সাথে যত দ্রুত করে আমি দেখাই বা বলি, আসলে ব্যাপারটা তো তা না, এগুলো করতে অনেক টাইম লাগে। তো যাই হোক, আজকে যে মাছের রেসিপিটা করব সেটা হচ্ছে যে সরিষা ইলিশ না, তবে সরিষা বাটা দিয়ে করব আর কি। খুবই মজা হয়, এবং সরিষা ইলিশ করতে গেলে একটু তো ঝামেলা করতেই হয় আর কি। তো এটা কিন্তু কোনোই ঝামেলার না। আমি খুব সিম্পল উপায় বাসায় করি এটা। যখন ইলিশ মাছ কেনা হয় বেশ মজা হয় আর কি। তো প্রথমেই হচ্ছে ইলিশ মাছটা সুন্দর করে হলুদ আর লবণ দিয়ে হালকা করে ভেজে নিতে হবে। ইলিশ মাছ এত বেশি কড়া করে ভাজতে হয় না, খুব হালকা করেই ভাজার চেষ্টা করবেন। তাহলে হচ্ছে ইলিশ মাছের যে সুন্দর একটা স্বাদ এবং গন্ধ সেটা কিন্তু অটুট থাকে। আর অতিরিক্ত কড়া করে ভাজলে ইলিশ মাছের সেই স্বাদটা আর পাওয়া যায় না। তো আমি এখানে খুবই হালকা করে ভাজতেছি, আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। তো ইলিশ মাছের সরিষা ইলিশ যেটা, সেটা কিন্তু অনেক মজার। এটা তো আমরা কম বেশি সবাই জানি। তবে হাতে যাদের একদমই সময় থাকে না এবং ঝটপট করে রান্নাবান্না করতে চান, আমার মতন আর কি, আমি কিন্তু খুব ঝটপট করে রান্নাবান্না করতে চাই। এত বেশি সময় দিতে আমার ভালো লাগে না। বিশেষ করে এখন এমন একটা অবস্থা হয়েছে, আমার যদি কেউ প্রতিদিন রান্না করে দিত, আমি তার জন্য অনেক করে দোয়া করে দিতাম। এখন আমার রান্না করতে একটু ভালো লাগে না আর কি। তো যাই হোক, এখন ইলিশ মাছটা ভাজা হয়ে গেছে। তো যেই মাছটা আমি ভাজলাম যে তেলে, ওই একই তেলে আমি হচ্ছে সামান্য পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা যখন হালকা নরম হয়ে এসেছে ভাজার পরে, এর মধ্যে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতন হলুদ, হাফ চা চামচ মরিচের গুঁড়া আর হাফ চা চামচ রসুন বাটা। তো রসুন বাটা আমি একটু কমই দিয়েছি, কারণ ইলিশ মাছ যেহেতু এত বেশি মশলা দিতে চাচ্ছি না, একটু পাতলা পাতলাই থাকবে। আর সরিষা বাটাটা একটু বেশি করে দিব, যেহেতু সরিষা বাটা দিয়ে রান্না করা হবে আর কি। তো সরিষা বাটা আমি দিয়েছি 1 টেবিল চামচের একটু বেশি, দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নিচ্ছিলাম। তো যখন দেখতে পেলেন একটু তেল উপরে ভেসে উঠেছে, তখন আমি ভাজা মাছগুলা মশলার ভিতরে দিয়ে এপাশ ওপাশ করে নিচ্ছি, মানে একটু কষানো টাইপের করে নিচ্ছি আর কি। তো মাছটা দিয়ে একটু কষাই নিয়ে তারপর আমি যতটুকু ঝোল রাখবো অতটুকু পানি দিয়ে দিব। খুবই সিম্পল, মাত্র 5 মিনিট লাগে হাতে। মানে আপনারা যদি এমন চান যে বাসায় কোনো গেস্ট এসেছে বা যেদিন রান্না করতে মন চাইবে না, আর এমনিতেও ইলিশ মাছ রান্না করতে খুব বেশি একটা সময়ও লাগে না, তো সেদিন আপনারা এইভাবে করে করতে পারেন। আর সরিষা ইলিশ দেখা যায় যে একটা প্রিপারেশনের ব্যাপার থাকে, আর এইটায় আমার কোনো প্রিপারেশন লাগে না আর কি। মশলাও খুবই কম, শুধুমাত্র রসুন বাটা আর সরিষা বাটা দিলেই হয়ে যায় আর কি। আপনারা চাইলে জিরা গুঁড়া দিতে পারেন, আমিও দেই মাঝে মধ্যে, তবে আজকে আমি দেইনি। তো যাই হোক, এখন আমার মাছটা সুন্দর করে মশলার সাথে কষানো হয়ে গেছে। তো এবার আমি ঝোলের পানি দিয়েছি আমি আমার মাছের পরিমাণের উপর। এখানে আপনারা যারা 5-6 পিস মাছ রান্না করবেন তারা এইভাবে দিলেও হবে, আর যারা একটু পরিমাণ বাড়িয়ে করবেন তারা একটু বাড়িয়ে দেবেন। আর এমনও আছে যে যারা বেশি ঝোল পছন্দ করেন না, একটু মাখা মাখা পছন্দ করেন, তারা সেটাও করতে পারেন। ও হ্যাঁ, আজকে আপনাদের সাথে আমি কিন্তু রোল শেয়ার করব। তো রোলের যে পুরটা, সেটা কিন্তু আমি পাশের চুলাতে উঠিয়ে দিয়েছি। এই যে দেখেন, ছোট ছোট করে চিকেন কুচি কুচি করে আমি কেটে দিয়েছি। এটা কিমা না, এমনি কিমার থেকে একটু বড়। তো আমি সাধারণত রোল বানালে কিমা করে দেই না, একটু হাত দেই, মানে কুচি কুচি করে দেই আমি, মানে একটা নাইফের সাহায্যে ছোট ছোট করে পিস পিস করে দেই। এটা হলে দাঁতের নিচে পড়ে এবং খেতেও বেশ মজা লাগে আর কি। আর এখানে দিয়েছি পাতাকপি আর গাজর, সব কিছু দিয়ে সুন্দর করে আমি চুলায় উঠিয়ে দিয়েছি আর কি।
আর পাশের চুলা যে মাছটা বসেছিলাম ঝোল দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম, দেখেন আমি মানে আপনাদের সাথে কথা বলতেই কিন্তু আমার মাছটা হয়ে গেছে। তো আমি এখন হচ্ছে নামানোর আগে 2-3টা কাঁচামরিচ দিয়ে দিলাম। অবশ্যই নামানোর আগে ইলিশ মাছের ভিতরে কাঁচামরিচ দিবেন, এতে করে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার বের হয় এবং খেতেও খুব মজা হয়। তো আশা করি আপনাদের ভালো লেগেছে এবং আপনাদের উপকারও আসবে এত ঝটপট করে একটা মাছের রেসিপি পাওয়ার জন্য। আমার আজকের ভিডিওতে একটা অবশ্যই লাইক দিয়ে দিবেন। আর কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন আপনারা চাইলে আমার কমেন্টস বক্সে জানাতে পারেন আর কি। তো পাশের চুলায় আমি তো মানে রোলের জন্য একটা পুর তৈরি করতেছি। তো এটা আমি রমজান মাসেও দেখিয়েছিলাম এই সেম রেসিপিতে, এই জন্য আজকে আমি আপনাদেরকে ডিটেল শেয়ার করলাম না। অবশেষে আমার পুরটা হয়েও গেছে, আমি নামিয়ে নিয়েছি একটা ছোট বাটিতে যেন এটা পুরটা ঠান্ডা হয়ে যায়। তো আমি কিন্তু এরই ভিতরে দুপুরবেলা মানে রান্না করে খাওয়া দাওয়া কমপ্লিট করেছি, করে এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে। তো সন্ধ্যার সময় আমি চলে এসেছি রোল বানানোর জন্য। তো বানিয়ে এই যে দেখেন আমি পেঁয়াজ কুচি করেছি আর কাঁচামরিচ কুচি করে আমার যে তৈরি করা যে পুরটা ছিল ওইটার মধ্যে আমি হচ্ছে কাঁচামরিচ কুচি মিক্সড করেছি। আর পাশে এই যে রোল বানানোর জন্য, রোলটা আটকানোর জন্য যে সিল তৈরি করতে হবে সেটা সামান্য একটু ময়দা দিয়ে পানি দিয়ে গুলে রেডি করেছি, খুবই সিম্পল। আর এই শীটটা নিয়েছি, এই শীটটা আমি হচ্ছে একটা মিডল ইস্টার্ন দোকান থেকে কিনেছিলাম। এটা এখানে বেশ ভালোই অ্যাভেলেবল পাওয়া যায়, আপনারা বাংলাদেশেও এরকম শীট পাবেন, সেটা কিনে নিয়ে আসবেন। কেউ যদি বাসায় শীট তৈরি করতে চান সেটাও হবে। তো দেখেন আমি যে পুরটা তৈরি করেছিলাম এতে কিন্তু আমি সম্পূর্ণ কাঁচা পেঁয়াজের কুচি মিক্সড করছি আর কাঁচা মরিচ কুচি। তো মানে এই কাঁচা পেঁয়াজ এবং কাঁচা মরিচের কুচিটা একদম সম্পূর্ণ কাঁচাই মিক্সড করতে হবে যখন পুরটা হয়ে যাবে তখন। এতে করে যখন রোলটা বানাবেন তখন রোলটা যখন মানে খাবেন তখন যে এত বেশি মজা লাগে। হয়তো অনেকের কাছে প্রশ্ন থাকবে যে কাঁচা পেঁয়াজ এভাবে মিক্সড করলে একটা গন্ধ বেরোবে না কাঁচা পেঁয়াজের, বা কেমন লাগবে স্বাদ, বা রোলটা নষ্ট হয়ে যাবে কিনা। একদমই হবে না, কারণ এইটা যখন রোলটা যখন আপনারা বানায় ভাজবেন যখন, তখন কিন্তু অলরেডি পেঁয়াজটা কিন্তু মানে মোটামুটি কুক হয়ে যাবে। এবং যখন এই রোলটা বানায় আপনারা খাবেন এই পেঁয়াজের কারণেই কিন্তু বেশি মজা লাগবে। আর কাঁচামরিচের যে কুচিটা ওইটা থেকে সুন্দর একটা ফ্লেভার বের হবে আর কি। তো এখানে যারা কাঁচামরিচ ঝাল নিতে পারবেন না বা বেশি ঝাল খান না বা বাসায় বাচ্চা আছে তারা অ্যাভয়েডও করতে পারেন। আমি বলবো অ্যাভয়েড না করাই ভালো, অল্প একটু হলেও দিবেন, তাহলে একটা সুন্দর ফ্লেভার বের হবে। তবে আমাদের এখানে কানাডায় কিন্তু কাঁচামরিচে অত বেশি ঝাল থাকে না, তো আমি আমার মানে ঝালের টেস্ট বুঝিয়ে দিয়েছি আর কি। যদিও বা আমরাও এত বেশি ঝাল খাই না, খুবই কম খাই। তো এই তো আমি হচ্ছে সম্পূর্ণ পেঁয়াজ এবং কাঁচামরিচ আমি পুরটার সাথে সুন্দর করে মিক্সড করে নিয়ে একটা একটা করে কিন্তু রোল তৈরি করে নিচ্ছি। আর আজকে আমি মানে সন্ধ্যার পরে যখন এই রোলটা বানাচ্ছিলাম আমি এক হাতে ক্যামেরা ধরে ধরে আপনাদের সাথে হচ্ছে বানানোটা শেয়ার করছি আর কি। খুবই আলসেমি লাগতেছিল যে স্ট্যান্ডের ভিতরে ক্যামেরা ফিট করে তারপর আপনাদের সাথে শেয়ার করি, এই জন্য এক হাত দিয়ে করছিলাম। তো যাই হোক, আমি হচ্ছে ফোল্ড করাটা আপনাদেরকে দেখাইনি, এটা আমার আগেও চ্যানেলে অনেকবার দেখানো আছে। আর এটা কম বেশি সবাই পারি এখন আমরা মোটামুটি, তাই না? এই জন্য আর আমি ওইভাবে ডিটেলে শেয়ার করলাম না। তবে এই যে দেখিয়ে দিচ্ছি কোথায় কোথায় সিলটা লাগাতে হবে, কোনায় কোনায় সিল লাগিয়ে মুড়ে দিলে হয়ে যাবে। তো একটা একটা করে আমার কিন্তু রোলগুলো তৈরিও করা হয়ে গেছে। তো এরকম রোল বানিয়ে বাসায় হচ্ছে আমি ফ্রোজেন করে রাখি। এতে করে দেখা যায় যে বাসায় যখন তখন মানে কোনো কিছু যদি খেতে ইচ্ছা করে রোল নামিয়ে ভেজে নিয়ে খাওয়া যায়। আবার বাসায় যখন তখন গেস্ট আসলেও ভেজে দিতে পারবেন। আবার আমাদের এখানে যেহেতু সামারের সময় আমি এটা বানিয়েছিলাম, এটা বেশ কয়েকদিন হয়ে গেছে। আসলে আমি নিয়মিত যেহেতু ব্লগ শেয়ার করতে পারি না ওই জন্য একটু লেট হয়ে গেছে আমার। আমি সামারের সময় মানে যখন খুব বেশি সামার ছিল তখন এটা আমি তৈরি করেছি। এখন তো একটু একটু ঠান্ডা পড়া শুরু করেছে আর কি। তো আপনারা যারা দেশের বাইরে থাকেন তারা এই ধরনের সামারে যখন গেট টুগেদার করবেন বা পার্কে যাবেন বা বাইরে বের হবেন তখন এই ধরনের রোল তারপরে সমুচা বাসায় রেডি করে যদি মানে বাইরে বেরোনোর সময় যদি নিয়ে বের হন, ক্যারি করেন, তাহলে পার্কে বসে বসে সুন্দর করে একটা সুন্দর ইভিনিং কেটে যায় আর কি। আর আমরা যারা দেশের বাইরে থাকি আমাদের সবথেকে মেন সমস্যা হচ্ছে হালাল খাবার পাওয়া। তো আমাদের এখানেও হালাল খাবার পাওয়ার খুবই কষ্ট, মানে হালাল দোকান অ্যাভেলেবল না, এই জন্য বাইরে বেরোলে দেখা যায় যে খাওয়ার প্রবলেম হয়ে যায়।
আর এই কোন খাবার খাবো কোনটা খাবো না এটা ডিসাইড করতে করতে মাথা নষ্ট, আবার দেখা যায় বাহিরে বেরোলে খিদাও লেগে যায়। তো তখন এই ধরনের খাবারগুলা রেডি করে নিয়ে বাহিরে বের হলে পার্কে বসে বসে সুন্দর করে সময় কাটানো যায় এবং খাবার নিয়েও আর টেনশন করতে হয় না। তো যারা বাহিরে বের হবেন তারা এইভাবে সুন্দর করে বাসায় রেডি করে নিয়ে বের হবেন, সুন্দর একটা সামার কেটে যাবে আর কি, মানে সামারের মানে বিকালটা কেটে যাবে আর কি। আর এই রোলটা যে এতই মজা হয় বাসায় তৈরি করা, মানে আসলে মানে বাসায় যদি ট্রাই না করেন বুঝতেও পারবেন না। তো অলরেডি আমি এখানে ভেজে নিচ্ছি কয়েকটা। আমরা একটু বাইরে বের হব, আমাদের বাসা থেকে খুব বেশি দূরে না, 2টা পার্ক আছে, তার ভিতরে একটা পার্ক আমার ভীষণ পছন্দ, তো সেই পার্কে আজকে যাব ভেবেছি। তো আমি এখানে কয়েকটা রোল ভেজে নিচ্ছি, আর বাকিটা তো দেখতেই পেলেন আমি ফ্রোজেন করে উঠিয়ে রেখেছি আর কি। আর এই রোলটা বানানো খুব সহজ, অবশ্যই চেষ্টা করবেন পুরটা যেন মানে পাতাকপি এবং গাজর যেন তৈরি করবেন তখন যেন একদম সেদ্ধ না হয়ে যায়, একটু মানে হাফ ডান করবেন, অর্ধেক কুক করবেন এবং অর্ধেক হাফ থাকবে। পুরাটা কিন্তু যদি চুলায় সেদ্ধ করে ফেলেন তাহলে এত বেশি মজা লাগবে না। একটু ক্রাঞ্চি থাকলে পরে যখন আবার এই যে রোলটা ভাজার সময় এটা কিন্তু আবার খানিকটা হয়ে যাবে, তাহলেই খেতে বেশি মজা লাগে। আর এটা তৈরি করা খুবই ঝামেলাবিহীন। প্রথমে পেঁয়াজ একটু হালকা করে ব্রাউন করে নিয়ে এটার ভিতরে আদা বাটা সামান্য, একটু রসুন বাটা দিয়ে, তারপরে চিকেনের পিসটা দিয়ে সুন্দর করে হাত দিয়ে নাড়া দিয়ে যখন 5 মিনিটের মতন একটু নাড়াচাড়া করলেই দেখবেন চিকেন তো খুব দ্রুত সেদ্ধ হয়ে যায়। যখন হালকা একটু ভাজা ভাজা হয়ে যাবে তারপরে পাতাকপি গাজর দিয়ে খানিকক্ষণ নেড়েই ব্যাস নামিয়ে নেবেন, যেন সেদ্ধ না হয়ে যায় সবজিটা, এটাই খেয়াল রাখতে হবে। ব্যাস এই তো, আর একটু গোলমরিচের গুঁড়াও ছিটিয়ে দিবেন। আর নামানোর পরে কিভাবে করব সেটা তো দেখেই দিলাম। তো আমরা কিন্তু এই যে আমাদের বাসার যে পাশে মানে খুব বেশি দূরে না আর কি, পাশে বলতে একদম পাশেও না, এই পার্কে চলে এসেছে। এই পার্কটার নাম হচ্ছে অ্যান্ড্রু হাইডন পার্ক। এই পার্কটা আমার ভীষণ পছন্দ, খুবই ভালো লাগে। আর বাসার একদম কাছেও আরেকটা পার্ক আছে, সেটাতে বিচও আছে অবশ্য। তো এটায় আমরা মানে যাই না অত বেশি আর কি, একদম বাসার পাশেই, তো হেঁটে হেঁটে যাওয়া যায়, মানে 2 মিনিটের পথ, কিন্তু ওইটায় বেশি যাওয়া হয় না, এটাতেই আসা হয়। তো সামারের সময় কানাডায় কিন্তু অনেক সুন্দর লাগে, চারিদিকে গাছপালা সবুজ হয়ে যায়। আর এই যে লেকগুলো দেখাচ্ছে এগুলো কিন্তু শীতের সময় একদম আইস হয়ে যায় এবং এটার উপর দিয়ে হাঁটাও যায়। এখন কিন্তু দেখে বিশ্বাস হচ্ছে না, চারিদিকে কি সুন্দর মনে হচ্ছে নীল পানি। এই যে দেখেন, এটা সবথেকে বড় অন্টারিও লেক। তো এই লেকটা একেবারে শীতের সময় পুরা আইস হয়ে জমে থাকে, এটার উপর দিয়ে মানুষ হাঁটে, স্কেটিং করে আর কি। আর এখন দেখেন নীল পানি, এবং এই পানি দেখে মাঝে মাঝে ভয়ও করে যখন কাছে যাই, যে পড়ে গেলেই শেষ। আর এই দিন এই যে এত উইন্ডি ছিল, আমি তো তাকাতেই পারতেছি না, চুল মুল উড়ে একাকার অবস্থা। আর আমি এখান থেকে জবের থেকে আসার পর বাসায় এসে জাস্ট কোনো রকম খাওয়া দাওয়া করে আমরা বের হয়ে গেছিলাম আর কি। তো এই তো, আসলে বাইরে অনেক ঘোরা হয় কিন্তু ওইভাবে ভিডিও করা হয় না, পিকচারও তোলা হয় না, জাস্ট এনজয় করি আর কি। তো আজকে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন, কমেন্টস করবেন এবং আমার সাথেই থাকবেন। যারা যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।